তো ওয়েলকাম স্টুডেন্ট টু মাই নিউ ভিডিও। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের ক্লাস 12 এবিটিএ ফিজিক্সের, অর্থাৎ তোমার ক্লাস 12 এবিটিএ ফিজিক্সের আর 95 নম্বর পেজ অর্থাৎ 95 নম্বর পেজের সম্পূর্ণ সমাধান করব। পুরো যতটা সেট আছে তত সম্পূর্ণ সমাধান করব, শুধুমাত্র যেইগুলো বইয়েতে টেক্সট বুকে থিওরি টাইপের কোশ্চেন করে দেওয়া আছে সেই প্রশ্নগুলো বাদে। তো এইখানে আমাদের এমসিকিউ, এসএকিউ, গ্রুপ এ, গ্রুপ বি এবং টোটাল যত অঙ্ক আছে 16 থেকে 17খানা অঙ্ক আছে, সেই সমস্ত অঙ্কের সমাধান করে দেবো আমরা এই ভিডিওর মধ্যে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো এবং যারা চ্যানেলে প্রথম এসেছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এবং ওপরে দেখো একটা লিঙ্ক আছে, অর্থাৎ এবিটিএ 2025 এইচএস ফিজিক্স সলিউশন বলে, সেখানে ক্লিক করে বাকি ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারো। সময় কম লাগার জন্য, অর্থাৎ পুরো যদি আমরা সলিউশন করতে যাই লাইভে, সেখান থেকে 3 ঘন্টা থেকে 4 ঘন্টা সময় লাগবে। সেই সময়টা বাঁচানোর জন্য আমি সম্পূর্ণ হ্যান্ড রিটেন নোট দিয়ে দিয়েছি, অর্থাৎ কোশ্চেন করা থাকবে, সেখানে অ্যান্সার করা থাকবে। আমি সেই নোটে তোমাদের বুঝিয়ে দেবো এবং তোমরা 30 থেকে 40 মিনিটের মধ্যে সম্পূর্ণ সমাধানটা পেয়ে যাবে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। দেখো, একের দাগের প্রথম যে কোশ্চেনটা আছে, ইলেকট্রিক ফিল্ডের মান দিয়ে দিয়েছে তড়িৎ ক্ষেত্র ওয়াই জেড তলে। কোন জেড তলে? ওয়াই জেড। তাহলে আমরা কোন অক্ষটা মানে কোন ডাইরেকশনটা বিবেচনা করবো? আই ক্যাপটাকে। তাহলে 200 একক ক্ষেত্রফল বিশিষ্ট ক্ষেত্রের ভেতর দিয়ে তড়িৎ ফ্লাক্সের মান কত হবে? তো এক্ষেত্রে তড়িৎ ফ্লাক্সের মান বের করতে গেলে দেখো এখানে একের দাগেরটা ই এর ভ্যালু দিয়ে দিয়েছে এবং ক্ষেত্রফলটি ওয়াই জেড তলে অবস্থিত। তার মানে ওয়াই জেড তলের মধ্য দিয়ে অতিক্রান্ত ফ্লাক্সের যে ফর্মুলা ফাই ইকুয়াল টু ই ডট ডিএস। ই এর মান বসিলাম ডিএস, ডিএসটা ওয়াই জেড তলের জন্য আমরা এখানে কি লিখবো? আই ক্যাপ। তো 5 20 5,000 একক। কত একক? 1000 একক। শুধুমাত্র আই ক্যাপ গুণ হবে, বাদ বাকি কোনো কিছু গুণ হবে না। আচ্ছা, নেক্সট প্রশ্ন। দুয়ের দাগের যে প্রশ্নটা বলছে যে, তাহলে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে 1000 একক, অপশান সি। আচ্ছা, দুয়েরটা চৌম্বক ক্ষেত্র প্রাবল্য বি এর মাত্রা নির্ণয় করো। তো চৌম্বক ক্ষেত্র প্রাবল্য বি এর মাত্রা নির্ণয় করতে হলে আমরা যে ফর্মুলাটা এফ এর ফর্মুলা কাজে লাগাবো, এফ ইকুয়াল টু বি আই এল যে ফর্মুলা, সেই এফ ইকুয়াল টু বি আই এল ফর্মুলা কাজে লাগিয়ে এখান থেকে বি এর যে মানটা এফ বাই আই এল বসিয়ে দেবো এবং এফ এর যে মাত্রা এম এল টি টু দেওয়ার -2, কারেন্টের মাত্রা আই রেখে দেবো, এল এর মাত্রা এল। তো এখান থেকে কাটাকাটি করে আমরা যে মাত্রাটা পেয়ে যাবো এম টি টু দি পাওয়ার -2 আই টু দি পাওয়ার -1। বোঝা গেছে? এই ফর্মুলাটা এফ ইকুয়াল টু বিল, বিল ফর্মুলাটা মনে রাখবে, এখান থেকে তোমরা বি এর মাত্রাটা জানতে পেরে যাবে। আচ্ছা, নেক্সট যে প্রশ্ন বলেছে এখানে 3-এর প্রশ্নটা বলছে, চিত্রে প্রদর্শিত বর্তনীতে ও বিন্দুটির বিভব নির্ণয় করো। তো এই বিন্দুটার বিভব নির্ণয় করতে গেলে দেখো আমরা ধরে নিচ্ছি যে কারেন্টটা প্রথম যে লুপটা বা প্রথম যে সার্কিটটা, এখান থেকে কারেন্ট যাচ্ছে I1, এই দিকটা দিয়ে কারেন্ট যাচ্ছে I2 এবং ওপর দিকটা দিয়ে কারেন্ট আসছে I3। এবং যদি আমরা এই বিন্দুতে কেসিএল অ্যাপ্লাই করি ও বিন্দুতে, তো কেসিএল কিরচফ কারেন্ট ল কি বলছে যে লুপের যে কোনো অংশ থেকে যে টোটাল আউটওয়ার্ড কারেন্ট এবং ইনওয়ার্ড কারেন্ট এদের সমষ্টিটা সব কি হয়? 0 হয়। তো প্রত্যেকটা কারেন্ট যেহেতু এখানে প্রবেশ করছে, তাহলে I1 I2 প্লাস I3 এর মানটা কত হয়ে যাবে? 0। এবং ও বিন্দুতে বিভবটা আমি ভি ধরে নিচ্ছি এবং এই বিন্দুতে বিভবটা হাই এবং এই বিন্দুতে বিভবটা হাই এবং এই বিন্দুতে বিভবটা হাই। তো আমরা I1 এর ক্ষেত্রে লিখতে পারি 2 মাইনাস ভি আপন 5, অর্থাৎ 5 যেহেতু মানে রেজিস্ট্যান্স, তাহলে কারেন্টের ফর্মুলা কী হবে? কারেন্টের ফর্মুলা ভি আপন আর, অ্যাকচুয়ালি ডেল ভি আপন আর হয়। তাহলে 2 মাইনাস ভি আপন 5, I2-র জন্য হয়ে যাবে 2 মাইনাস ভি আপন 5 এবং I3-র জন্য 2 মাইনাস ভি আপন 5। পরীক্ষাতেই ভোল্টেজগুলো আলাদা আলাদাও দিয়ে দিতে পারে। তো সেখান থেকে আমরা ক্যালকুলেশন করে ভি এর মানটা কত পেলাম? ভি এর মানটা পেয়ে গেলাম 2 ভোল্ট। তাহলে ও বিন্দুতে যে ভোল্টেজের ভ্যালুটা, ও বিন্দুতে ভোল্টেজের ভ্যালুটা হচ্ছে 2 ভোল্ট। তাহলে এখান থেকে আমাদের সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে? এখান থেকে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ 2 ভোল্ট। আচ্ছা, 4-এর যে প্রশ্নটা বলছে, একটি পরবর্তী প্রবাহের সমীকরণ I ইকুয়াল টু 3 সাইন ওমেগা টি প্লাস 4 কস ওমেগা টি, তাহলে প্রবাহটার আরএমএস মান কত? দেখো এখান থেকে যে ভ্যালুটা দেওয়া আছে 3 সাইন ওমেগা টি প্লাস 4 কস ওমেগা টি, এই যে সমীকরণটাকে, এই সমীকরণটাকে আমরা কি এ সাইন ওমেগা টি প্লাস বি কস ওমেগা টি বা এ সাইন ওমেগা টি প্লাস বি সাইন ওমেগা টি এই আকারেও লিখতে পারি। তাহলে এরকম আকারে যদি থাকে এর আরএমএস ভ্যালু কত হয়? যেটা প্রথমে থাকে তার হচ্ছে পিক ভ্যালু এ স্কোয়ার বাই 2 এবং বি স্কোয়ার বাই 2। তো এই সিমিলারিটিকে কাজে লাগিয়ে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 3 স্কোয়ার বাই 2, এটা 4 স্কোয়ার বাই 2। তো এখান থেকে যে অ্যান্সারটা পেয়ে যাচ্ছি আমরা 5√2 অ্যাম্পিয়ার। তাহলে আমাদের সঠিক ভ্যালুটা হচ্ছে 5√2 অ্যাম্পিয়ার। আচ্ছা, নেক্সট তার পরবর্তী যে প্রশ্নটা দিয়েছে 5-এরটা, 5-এর প্রশ্নটা বলছে এল ও আর দ্বারা যথাক্রমে আবেশ
এবং রোধ প্রকাশ করা হচ্ছে। এল দ্বারা কি প্রকাশ করা হচ্ছে? আবেশ, এবং আর দ্বারা কি প্রকাশ করা হচ্ছে? রোধ প্রকাশ করা হচ্ছে। তাহলে এল বাই আর এই যে রাশির মাত্রা কী হবে, এটা আগের দিন সেটাও আমি করে দেখিয়ে দিচ্ছি। তো এটার মাত্রা শুধু টি এর সাথে সমান হবে। দেখো এখান থেকে আমরা যে লেন্সের যে ফর্মুলা এখান থেকে ই পেতে পারি, ই ইকুয়াল টু ফারাড এবং লেন্সের যে সমন্বয় ফর্মুলা, ই ইকুয়াল টু মাইনাস এল ইন্টু ডিআই বাই ডিটি, এবং ই এর বদলে ইটা যেহেতু ভোল্টেজ, এটাকে আমরা আইআর দিয়ে প্রকাশ করে দিতে পারি। তো আইআর ইকুয়াল টু এদিকে মাইনাস এল ইন্টু ডিআই বাই ডিটি, এবং যেহেতু আমরা মাত্রা বের করছি উভয় পক্ষে যদি মড নিয়ে নিই তাহলে মাইনাস চিহ্নটা প্লাস হয়ে যাবে। তাহলে এখান থেকে আইআর ইকুয়াল টু এল ইন্টু ডিআই বাই ডিটি। তো আমাদের লাগবে এল আপন আর, তো এল এর নিচে আরকে যখন নিয়ে নিচ্ছি তাহলে কোনাকুনি আই ইন্টু ডিটি আপন এখানে হয়ে যাবে ডিআই। আচ্ছা, এখানে আয়ের মাত্রা আই, ডিটির মাত্রা হচ্ছে টি, এবং নিচে ডি আয়ের মাত্রাও আই। তো আই কেটে যাবে, শুধুমাত্র পড়ে থাকবে টাইম, অর্থাৎ টি এর মাত্রা। তো এটাকে আমরা লিখতে পারি এম টু দি পাওয়ার জিরো এল টু দি পাওয়ার জিরো টি। তাহলে এখান থেকে সঠিক অ্যান্সার যেটা হয়ে যাবে এম টু দি পাওয়ার জিরো এল টু দি পাওয়ার জিরো ইন্টু টি। তাহলে কোন অপশানটা সঠিক হয়ে যাবে? অর্থাৎ অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। আচ্ছা, নেক্সট ছয়েরটা, সাইক্লোট্রন দ্বারা ত্বরান্বিত করা যায় না কাকে? তো সঠিক অ্যান্সার নিউটনকে, কারণ নিউটনের কোনো আধান নেই। সাইক্লোট্রনে শুধুমাত্র যাদের আধান আছে সেই কণাগুলোকে আমরা ত্বরান্বিত করতে পারি। আচ্ছা, সাতের প্রশ্নটা বলছে একটি পর্দা থেকে সপ্রভ বস্তুর দূরত্ব ডি, মানে পর্দা থেকে যে বস্তু, পর্দা থেকে বস্তুর দূরত্বটা ডি বলে দিয়েছে। সর্বোচ্চ ফোকাস দৈর্ঘ্য এফ ম্যাক্স বের করতে হবে, তাহলে একটি লেন্স পর্দার উপর বস্তুটির প্রতিবিম্ব সৃষ্টি করতে পারবে। বোঝা যাচ্ছে? এই অঙ্কটার ক্ষেত্রে আমরা এটা করব। দেখো এখানে একটা ছবি আঁকা আছে, ছবিটা থেকে যেটা বলে দিয়েছে এই যে বস্তু এটা, এবং এই বস্তু থেকে এই যে পর্দাটা আছে, পর্দা দূরত্ব ক্যাপিটাল ডি বলে দিয়েছে, এবং যে বস্তুটা লেন্স থেকে বস্তুর দূরত্ব ইউ, এটা আমি এক্স ধরে নিচ্ছি। তাহলে এখানে লেন্স থেকে যে পর্দাটার দূরত্ব অর্থাৎ প্রতিবিম্বটার দূরত্ব কত হবে? ডি মাইনাস এক্স। টোটাল ডিস্টেন্স যদি ডি হয় তাহলে বস্তুর দূরত্ব এক্স ধরে নিলে প্রতিবিম্বের দূরত্ব কত হবে? ডি মাইনাস এক্স। লেন্সের যে ফর্মুলা ওয়ান বাই ভি মাইনাস ওয়ান বাই ইউ ইকুয়াল টু ওয়ান বাই এফ। তো এখানে আমরা ভ্যালু বসিয়েছি, কোনটা পজিটিভ হবে? তো এখানে ডি মাইনাস এক্সটা হচ্ছে পজিটিভ, এই দিকটা পজিটিভ, এবং এই দিকটা হচ্ছে নেগেটিভ, এবং ইউর মানটা আমরা নেগেটিভ বসিয়ে নেগেটিভ নেগেটিভ পজিটিভ ভ্যালু হবে। তো এখান থেকে এফ এর যে ফাইনাল মানটা আমরা কত পেলাম? এক্স ডি মাইনাস এক্স স্কোয়ার আপন ডি। এবার আমাদেরকে ম্যাক্সিমাম ফোকাস দৈর্ঘ্য বের করতে বলেছে। তো ম্যাক্সিমাম ফোকাস দৈর্ঘ্যের জন্য ডিএফ বাই ডিএক্স, মানে এক্সের সাপেক্ষে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে ডিএফ বাই ডিএক্স এটা কত হবে? জিরো হবে। সর্বোচ্চ বা সর্বনিম্ন ভ্যালুর জন্য ডিএফ বাই ডিএক্স কত? জিরো। তাহলে এখান থেকে এক্স এর ভ্যালুটা কত পাচ্ছি? এক্স এর ভ্যালুটা ডি বাই টু পাচ্ছি। তো এফ ম্যাক্স বের করার জন্য এই যে আমরা সমীকরণটা পেয়েছি, এখানে এক্স এর ভ্যালু ডি বাই টু বসিয়ে দিচ্ছি, এবং ডি বাই টু বসালে লাস্ট অব্দি আমরা এফ ম্যাক্সের যে ভ্যালুটা পেয়ে যাবো সেটা পেয়ে যাবো ডি আপন ফোর। কত পেয়ে যাবো এফ ম্যাক্সের ভ্যালুটা? এটা হয়ে যাবে ডি আপন ফোর। তাহলে এখান থেকে যে ফাইনাল অ্যান্সার আমরা কত পেয়ে গেলাম? এফ ম্যাক্সের ভ্যালু ডি আপন ফোর। তাহলে এখানে সঠিক অ্যান্সার যেটা হয়ে যাবে, সঠিক অ্যান্সার হয়ে যাবে ডি আপন ফোর। অর্থাৎ কোন অপশানটা সঠিক হয়ে যাবে? অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। আচ্ছা, তারপরে কোনো একটি ট্রানজিস্টারের বিটার মান দিয়ে দিয়েছে, আলফার মান বের করতে বলেছে। তাহলে আলফার ফর্মুলা কি? আলফার মান বিটা বাই ওয়ান প্লাস বিটা। বোঝা যাচ্ছে? এই ফর্মুলাটা আমরা ইউজ করেছি, এই ফর্মুলা ইউজ করে এখান থেকে আমরা কত পাচ্ছি? আলফা। তো আলফার ভ্যালু এখান থেকে হয়ে যাচ্ছে বিটা আপন ওয়ান প্লাস বিটা ইকুয়াল টু মান বসালে 0.99, যেহেতু বিটার মানটা 100 বলে দিয়েছে। আচ্ছা, নেক্সট পরবর্তী কোশ্চেন কি বলেছে? একটি তড়িৎচুম্বকীয় তরঙ্গের শক্তি তার তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র বরাবর কোন অনুপাতে বিভক্ত হয়? তো তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র বরাবর একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গের শক্তি সমান অনুপাতে বিভক্ত হয়। তার মানে এটা সঠিক অ্যান্সার হবে 1:1। তো এটা আমি প্রমাণ করেও দেখিয়ে দিয়েছি একটা, দেখো এটা একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গের ধর্ম। তড়িৎচুম্বকীয় তরঙ্গের ধর্মটা কি বলছে? যে তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র বরাবর শক্তিটা সমানভাবে বণ্টিত হবে। আমি এই তড়িৎ ক্ষেত্র বরাবর গড় ঘনত্বটা নিই, তাহলে এটার ভ্যালু হয়ে যাবে 1/4 এপসাইলন জিরো ই জিরো স্কোয়ার। এটা তড়িৎ ক্ষেত্র বরাবর গড় শক্তি ঘনত্ব। এবং চৌম্বক ক্ষেত্র বরাবর যদি গড় শক্তি ঘনত্ব নিই, এটা 1/4 বি জিরো স্কোয়ার বাই মিউ জিরো। এটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র বরাবর গড় শক্তি ঘনত্ব। এবং দুজনের অনুপাত করলে লাস্ট অব্দি যেটা বেরোচ্ছে এপসাইলন জিরো মিউ জিরো ই জিরো স্কোয়ার বাই বি জিরো স্কোয়ার। তখন সি এর যে ভ্যালু, সি এর দুটো ভ্যালু হয়, একটা ই জিরো বাই বি জিরো আর ওয়ান বাই মিউ জিরো ইন্টু এপসাইলন জিরো। তো এই জায়গাটায় আমরা বসিয়ে দিলাম ওয়ান আপন সি স্কোয়ার, এবং এই জায়গাটায় আমরা বসিয়ে দিলাম শুধু সি স্কোয়ার। কেটে কেটে ফাইনাল অ্যান্সার কত বেরোচ্ছে? 1:1। তো এমনিও মনে রাখতে পারো, আর যদি বড় অঙ্ক প্রমাণ করতে দেয় তাহলে এই প্রমাণটা করে দেবে। নাহলে ধর্ম থেকে ডাইরেক্ট অ্যান্সার করে যে 1:1, মানে সমান অনুপাতে শক্তিটা বণ্টিত হয়। আচ্ছা, নেক্সট 10এরটা কি বলছে? পিএন সংযোগ ডায়োডের প্রযুক্ত কম্পাঙ্ক 50 হার্জ। তাহলে অর্ধ তরঙ্গ আর পূর্ণ তরঙ্গ পদ্ধতিতে উৎপন্ন কম্পাঙ্ক কত হবে? তো অর্ধ তরঙ্গের কম্পাঙ্কটা সেম থাকে, পূর্ণ তরঙ্গেতে দ্বিগুণ হয়ে যায়। তাহলে সঠিক অ্যান্সার হবে 50 হার্জ এবং 100 হার্জ।
আচ্ছা, পরবর্তী প্রশ্ন, 11টা কোনো স্থানে ভূচুম্বক ক্ষেত্রের অনুভূমিক এবং উলম্ব প্রাবল্য সমান হলে বিনতি কোণ কত হবে? 45 ডিগ্রি। এই অঙ্কটা দেখো আমি খাতায় করে দিয়েছি যে ট্যান ফাই এর ফর্মুলা BV/BH, এই ফর্মুলাতে যদি আমরা ইউজ করি তাহলে এখান থেকে আমরা পেয়ে যাবো কত? ট্যান ফাই ইকুয়াল টু BV/BH, এবং এই দুটোর মান কি সমান বলে দিয়েছে, তাহলে কাটাকাটি করে 1, তো 1 মানে ট্যান 45 ডিগ্রি, অর্থাৎ ফাই ইকুয়াল টু 45 ডিগ্রি, তো বিনতি কোণের মান 45 ডিগ্রি। আচ্ছা, পরবর্তী যে প্রশ্নটা বলেছে এখানে 12টা 13 অ্যালুমিনিয়াম 27 কেন্দ্রকের ব্যাসার্ধ 3.6 ফার্মি এবং 52 T125-এর ব্যাসার্ধ কত হবে? তো এখানে আমাদের নিউক্লিয়াসের যে ব্যাসার্ধের যে ফর্মুলা, সেই ফর্মুলা যদি আমরা ইউজ করি, আমরা কি জানি ব্যাসার্ধের ফর্মুলা R=R0 a⁴ এ হচ্ছে ভর সংখ্যা আর R0 হচ্ছে একটা ধ্রুবক। তাহলে আমরা যদি দুটোর ক্ষেত্রে অনুপাত বের করি, R1/R2 ইকুয়াল টু এটা হয়ে যাবে A1/A2⁴ তো আমাদেরকে যে R2 মানে টেলিনিয়ামের ব্যাসার্ধটা বের করতে হবে, এটা আমরা R2 ধরে নিচ্ছি। তাহলে R2 সমান কত হবে? R1 × A2/A1⁴ তো এখানে আমরা A2-র মান 125 ভর সংখ্যা এবং A1 এর মান কত বল দিয়েছে? 27 ভর সংখ্যা, এবং R1 বল দিয়েছে 3.6 ফার্মি। তো এখান থেকে কাটাকাটি করে আমরা সঠিক অ্যান্সার পেয়ে গেলাম কত? 6 ফার্মি হচ্ছে সঠিক অ্যান্সার। আচ্ছা, তার পরবর্তী প্রশ্ন কি বলছে? 13র প্রশ্নটা বলছে একটি পিএন সংযোগ যখন বিপরীত বায়াসে থাকে তখন অবশ্যই নিঃশ্বাসিত অঞ্চলটা বৃদ্ধি পায়। পিএন বিপরীত বায়াস মানে এটা যে পজিটিভ, এটা পিএন, তো পজিটিভ অঞ্চলটা নেগেটিভের দিকে থাকবে এবং নেগেটিভটা কার দিকে থাকবে? পজিটিভ। এটা হচ্ছে রিভার্স বায়াস কন্ডিশন। তো এখান থেকে হোলগুলো যাবে এবং এখান থেকে ইলেকট্রনগুলো গিয়ে এখানে হোলের সাথে রিকম্বিনেশন করবে এবং এখান থেকে পজিটিভ আধান আর এখানে যে ইলেকট্রনগুলো এরা রিকম্বিনেশন করে এইখানে যে বিভব প্রাচীরের দৈর্ঘ্যটা এই যে আস্তে আস্তে বৃদ্ধি পাবে। তার মানে নিঃশ্বাসিত অঞ্চল কী হবে? বৃদ্ধি পাবে। আচ্ছা, তার পরবর্তী প্রশ্ন 14টা কী বলছে? কোন কম্পাঙ্কের তরঙ্গকে আকাশ তরঙ্গের মাধ্যমে দিগন্তের বাইরে সম্প্রচার করা সম্ভব? তো এটা সঠিক অ্যান্সার হবে 10 মেগাহার্জ কম্পাঙ্ককে। আচ্ছা, তারপরের প্রশ্ন যে তরঙ্গমুখের উপর অবস্থিত দুটি বিন্দু দশা পার্থক্য কি? এরা সমদশায় থাকে। সমদশায় মানে এদের দশা পার্থক্য কত হবে? 0। তরঙ্গমুখের হাইগেন্স কি বলছে? হাইগেন্স বলছে তরঙ্গমুখের উপর অবস্থিত সমস্ত বিন্দুগুলির দশা পার্থক্য একই হয়, তার মানে দশাগুলো একই হয়, তাহলে এদের মধ্যে দশা পার্থক্যটা কত হবে? 0 হয়ে যাবে। আচ্ছা, দুয়েরটা বলছে কিউ গুণক। কিউ গুণক কি? তো দেখো, কিউ গুণক হচ্ছে বর্তনীর অনুনাদি কম্পাঙ্ক। কিউ গুণক হচ্ছে বর্তনীর অনুনাদি কম্পাঙ্ক এবং পটিপ্রস্থর অনুপাত। তাহলে কিউ ইকুয়াল টু ওমেগা 0 আপন ওমেগা 2 মাইনাস ওমেগা 1, এবং এর ভ্যালুটা হচ্ছে 1/r ইন্টু √L/c। বোঝা গেছে? আচ্ছা, তার পরবর্তী কোশ্চেনটা কী বলছে? যে অথবাটা কোনো স্থান দিয়ে যাওয়ার সময় যদি একটি ইলেকট্রনের বিচ্যুতি না ঘটে, তাহলে আমরা কি নিশ্চিত বলতে পারি সেখানে কোনো চৌম্বক ক্ষেত্র নেই? বিচ্যুতি না হলে না, আমরা নিশ্চিত বলতে পারি না। কেন বলতে পারি না? যদি এইদিকে ইলেকট্রিক ফিল্ডটা থাকে, এইদিকে ধরো ইলেকট্রিক ফিল্ডটা আছে এবং এইদিকে হচ্ছে ইলেকট্রনটা যাচ্ছে, উভয়ের ডাইরেকশন যদি একই দিকে হয় তাহলে এদের মধ্যে থিটা হচ্ছে 0 ডিগ্রি, এবং আমরা এখান থেকে যে চৌম্বক বলের যে মানটা জানি B=F=BQ/sin θ, তাহলে থিটার মান 0 বসালে বলের মানটা কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে বিচ্যুতি না হলেও যদি দুজনের অভিমুখটা অর্থাৎ চৌম্বক ক্ষেত্র এবং হচ্ছে তোমার ইলেকট্রনের অভিমুখটা একই দিকে হয়, সেক্ষেত্রেও সেখানে বলের মানটা কত হয়? বলের মানটা 0 হয়। সুতরাং আমরা বলতে পারি যে না, নিশ্চিত হতে পারবো না, কারণ সেখানে ম্যাগনেটিক ফোর্সও 0 হতে পারে। তার ম্যাগনেটিক ফোর্স 0 হতে পারে যদি চৌম্বক ক্ষেত্রের অভিমুখ এবং ইলেকট্রিক গতির অভিমুখ একই হয়। তাহলে যে কোশ্চেনটা এটা বলেছিল যে চৌম্বক ক্ষেত্র নেই শুধুমাত্র ইলেকট্রনের কারণে নয়, চৌম্বক ক্ষেত্র নেই, ইলেকট্রনের বিচ্যুতি না হলে তো চৌম্বক ক্ষেত্র হবে না, সেটা সত্য। কিন্তু আবার এটাও সত্য, যদি বি এর ডাইরেকশান এবং ই এর যে বেগ অর্থাৎ ইলেকট্রনের যে বেগের ডাইরেকশান, দুটো ডাইরেকশানই যদি একই দিকে হয়, সেক্ষেত্রেও টোটাল ফোর্স অর্থাৎ চৌম্বক বলের মানটা 0 হয়। চৌম্বক বলের মানটা 0 হয়। মাথায় ঢুকেছে? শুধু ইলেকট্রন বিচ্যুতি না হওয়ার উপর নির্ভর করে না। তার মানে এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে না। তিনেরটা কি বলছে? 50 হার্জ কম্পাঙ্কের তড়িৎ সরবরাহ লাইনে কতক্ষণ পরপর প্রবাহের অভিমুখ উল্টে যায়? তো T/2 সময়, অর্থাৎ যে টাইম পিরিয়ডটা, সেই টাইম পিরিয়ড অর্ধেক সময় পরেই অভিমুখটা উল্টে যায়। কেন অভিমুখটা উল্টে যায়? যদি আমরা এসির একটা ডায়াগ্রাম আঁকি, এটা হচ্ছে এসির ডায়াগ্রাম, তো এই জায়গাতে এই দিকে অভিমুখটা পজিটিভ এবং এই জায়গাতে অভিমুখটা নেগেটিভ হয়ে যায়। বোঝা গেছে? অর্থাৎ পর্যায়কালের অর্ধেক সময় অভিমুখটা উল্টে যায়, তো T/2 সময় উল্টে যাবে এবং টি এর মান হচ্ছে 1/n এর সাথে সমান, তো কম্পাঙ্ক 1/50 সেকেন্ড, তাহলে T/2 1/100 সেকেন্ড, তাহলে এখানে 0.01 সেকেন্ড পর উল্টে যাবে। বোঝা গেছে? আচ্ছা, তার পরবর্তী কোশ্চেন কি বলেছে?
চৌম্বক মেরু শক্তির একক হচ্ছে অ্যাম্পিয়ার মিটার। চৌম্বক মেরু শক্তির একক কি? অ্যাম্পিয়ার মিটার। মাথায় ঢুকেছে? এখানে আমি লিখে দিয়েছি অ্যাম্পিয়ার মিটার চৌম্বক মেরু শক্তির একক। আচ্ছা, পরবর্তী প্রশ্ন কি বলছে? এবার আমরা গ্রুপ বি এর দিকে চলে যাব। গ্রুপ বি এর বড় কোশ্চেন, অর্থাৎ যেখানে সমস্ত অঙ্কগুলো আছে। প্রথম অঙ্কটা আছে যেটা ইউরেনিয়াম 238 থেকে ইউরেনিয়াম 238 পরমাণু তেজস্ক্রিয় জন্য লেড 206 পরমাণুতে পরিণত হয়েছে। তাহলে কটি আলফা বেরোবে, কটি বিটা বেরোবে? এখানে ইউরেনিয়ামের যে পরমাণু ক্রমাঙ্ক বলে দিয়েছে, ইউরেনিয়ামের পরমাণু ক্রমাঙ্ক বলে দিয়েছে, আর কি বলে দিয়েছে, এবং হচ্ছে আর লেডেরও পরমাণু ক্রমাঙ্ক বলে দিয়েছে। বোঝা গেছে? তাহলে এক্ষেত্রে আমরা সহজ একটা 10-এর ফর্মুলা এখান থেকে কাজে লাগিয়ে অঙ্কটা করে দিতে পারি। আমাদের এক্স সংখ্যক আলফা বেরোয় এবং ওয়াই সংখ্যক বিটা বেরোয়। তাহলে এখান থেকে আমরা যদি সমীকরণটা লিখি 92 238 82 206 এক্স সংখ্যক আলফা বেরোয় এবং ওয়াই সংখ্যক বিটা কণা বেরোয়। এবং আলফার হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক 2, ভর সংখ্যা 4, বিটার -1 0। তো এখান থেকে যখন একটা নিউক্লিয় বিক্রিয়া ঘটে তার টোটাল ভর সংখ্যাটাও কনজার্ভ থাকে, টোটাল পারমাণবিক সংখ্যাটাও কনজার্ভ থাকে। তাহলে ভর সংখ্যা সমান করে পাই, দেখো এইদিকে কত হবে, 4x প্লাস 206 ইকুয়াল টু 238। তাহলে এখান থেকে এক্সের মান পেয়ে গেলাম 8টা। আবার পরমাণুর সংখ্যা সমান করে পাচ্ছি 2x মাইনাস ওয়াই প্লাস 82, 2x মাইনাস ওয়াই প্লাস 82। এটা কার সাথে সমান হবে? এটা 92-এর সাথে সমান হবে। বোঝা গেছে? তাহলে এখান থেকে আমরা যে ভ্যালুটা পেয়ে যাচ্ছি, এখানে ওয়াইয়ের মানটা কত পেয়ে যাচ্ছি? ওয়াইয়ের মানটা 6 পেয়ে যাচ্ছি। তাহলে আমরা এখান থেকে বলতে পারি কটি আলফা কণা এবং কটি বিটা কণা বেরোয়। এখান থেকে আমরা বলতে পারি যে 8টি আলফা কণা, 8টি আলফা কণা এবং 6টি বিটা কণা নির্গত হবে। বোঝা গেছে? 8টি আলফা কণা, 6টি বিটা কণা নির্গত হবে। খুবই ইজি অঙ্ক। আচ্ছা, নেক্সট পরবর্তী অঙ্ক কি বলেছে? পরবর্তী অঙ্ক বলেছে অথবাটা হাইড্রোজেন বর্ণালীতে লিম্যান শ্রেণী এবং বামার শ্রেণীর যে ন্যূনতম তরঙ্গ দৈর্ঘ্য তার অনুপাত কত হবে? তো এটা আমি ডাইরেক্ট অ্যান্সার বলে দিচ্ছি তোমাদের, 1:4। দেখো কিভাবে হচ্ছে। লিম্যান শ্রেণীর ক্ষেত্রে আমরা যদি সমীকরণটা লিখি ল্যামডার, তাহলে 1/λ, এটা আমি এল দিয়ে লিখেছি। এল মানে হচ্ছে লিম্যান, আর 1 দিয়ে শুরু হবে, এন এস এস 1/1² মাইনাস 1/n²। মানে ল্যামডা মিনিমাম হওয়ার জন্য এখানে এল মানে হচ্ছে লিম্যান ল্যামডা মিনিমাম যদি ইনফাইনাইট থেকে রশ্মিটা আসে, অর্থাৎ এন এর মান যদি ইনফাইনাইট হয় সেক্ষেত্রে ল্যামডা মিনিমাম হবে। তাহলে এখানে ল্যামডা মিনিমাম কত পাচ্ছি? 1/r। এবং বামার শ্রেণীর ক্ষেত্রে যে সমীকরণ হয় 1/λ মিনিমাম, এখানে বি মানে বামার, আর ইন্টু 1/2² মাইনাস 1/n²। তো এন এর মানটা যদি ইনফাইনাইট থেকে 2 নম্বর কক্ষপথে আসে তাহলে বামার শ্রেণীর ক্ষেত্রে আমরা মিনিমাম তরঙ্গ দৈর্ঘ্য পাবো। তাহলে এখান থেকে যে ভ্যালুটা আমরা পাচ্ছি, এখান থেকে ভ্যালুটা কত পেয়ে যাচ্ছি? ল্যামডা মিনিমাম ইকুয়াল টু 4/r। তাহলে 4/r, এখান থেকে দুজনে যদি অনুপাত করি, ল্যামডা এল মানে লিমান ইজ টু ল্যামডা বি মানে বামার 1/r ইজ টু 4/r। তাহলে এখানে সঠিক অ্যান্সার পেয়ে যাচ্ছি 1:r। বোঝা গেছে? আচ্ছা, তার পরবর্তী কোশ্চেন, এ ও বি বিন্দুর মধ্যে তুল্য রোধ কত? আচ্ছা, এই পয়েন্টটা তার দিয়ে এখানে জোড়া, তার মানে এই পয়েন্টটাও এ হবে। বি পয়েন্টটা তার দিয়ে এখানে জোড়া, মানে এই পয়েন্টটাও বি হবে। তার মানে এটা থেকে বোঝা যাচ্ছে পুরো জিনিসটা, সার্কিটটা সমান্তরাল সমবায়ে যুক্ত। তাহলে সমান্তরাল সমবায় সার্কিটটাকে যদি আমরা আঁকি, দেখো তুল্য সার্কিট এখানে আমরা এঁকে দিয়েছি। তুল্য সার্কিট সমতুল্য, এই পয়েন্টটা এখানে এ মানে এই পয়েন্টটা এ, এই পয়েন্টটা বি মানে এই পয়েন্টটা বি। তো এটা হচ্ছে তোমার তুল্য সার্কিট। তো তুল্য রোধ হবে 2r/5। তুল্য রোধ কত হবে? 2r/5। আচ্ছা, নেক্সট যে সমীকরণটা দিয়ে অঙ্কটা দিয়েছে 6টা বলেছে একটি তড়িৎচুম্বকীয় তরঙ্গ দিয়ে দিয়েছে এবং এর সাথে বি অর্থাৎ চুম্বক ক্ষেত্র তরঙ্গের যে সমীকরণটা বের করতে হবে। তো এটা সিম্পল ইকুয়েশন ই ইকুয়াল টু E0 সাইন অফ ওমেগা টি মাইনাস কে এক্স। তাহলে বি এর মান হবে কত? বি এর মান হবে B0 সাইন অফ ওমেগা টি মাইনাস কে এক্স। এবার B0-র মানটা আমরা লিখতে পারি E0/c সাইন অফ ওমেগা টি মাইনাস অফ কে এক্স। তো পুরো সেম একই থাকবে, শুধুমাত্র এখানে B0-র ভ্যালুটা আমাদেরকে বের করতে হবে। তো এখানে E0-র মান দেওয়া হচ্ছে 10⁻⁵। তো দেখো অঙ্কটা আমি করে দিয়েছি এখানে। তাহলে এখান থেকে বি এর যখন আমরা মানটা বের করবো, চৌম্বক ক্ষেত্রের সমীকরণটা B0/E0/c, B0-র ভ্যালু কত? E0/c, বাদ বাকি এইদিকে টোটাল টার্ম একই থাকবে। E0-র মান 10⁻⁵, E0-র মানটা E0/c, এইটার মান হচ্ছে 10⁻⁵, আর সি এর মান 3 × 10⁸। এই দুটো ক্যালকুলেশন করে আমরা পেয়েছি 3.33 × 10⁻⁴। বাকি সমীকরণটা একই থাকবে, কারণ আমরা কি জানি E0/B0 = c হয়। বোঝা গেছে? আচ্ছা, নেক্সট পরবর্তী কোশ্চেন। পরবর্তী প্রশ্ন কি বলেছে? পরবর্তী প্রশ্ন গ্রুপ সি। গ্রুপ সি এর 10-এর যে অঙ্কটা বলেছে,
একটি এলসিআর শ্রেণী বর্তনীতে কম্পাঙ্ক 50 হার্জ, রোধের মান এত, এল এর মান 10 হেনরি, সি এর মান হচ্ছে তোমার 1 মাইক্রোফ্যারাড আর রোধ 10 ওহম। তাহলে বর্তনীর প্রতিরোধ মানে জেড এর মান এবং ক্ষমতা গুণক অর্থাৎ কস ফাই এর মান বের করতে বলেছে। তো কস ফাই ইকুয়াল টু আর আপন জেড। তো এই ভ্যালুগুলো আমাদেরকে বের করতে হবে। তো এক্ষেত্রে দেখো যে ভ্যালুগুলো দেওয়া আছে আমরা লিখে নিলাম। তো এখানে প্রথমে ফ্রিকোয়েন্সি কত দেওয়া আছে 50 হার্জ, আর এর মান বসালাম, এল এর মান বসালাম, সি। তো এলসিআর বর্তনীর প্রতিরোধের ফর্মুলা জেড ইকুয়াল টু √R² প্লাস ওমেগা এল মাইনাস 1/ওমেগা সি তার হোল স্কোয়ার। এখানে এফ এর মান দেওয়া আছে, তো এখানে আমরা ওমেগা বের করে নিলাম, ওমেগা ইকুয়াল টু 2πf, তার মানে 100 পাই। তো এখানে সমস্ত ভ্যালু বের করে আমরা জেডের যে মানটা পেলাম 45.81 ওহম। তো ক্ষমতা গুণক কস ফাইয়ের মান কত হবে? ক্ষমতা গুণক কস ফাইয়ের মান হবে R/Z। তো এখানে 10/এত 0.218, এই হচ্ছে অঙ্ক, পাতি অঙ্ক। আচ্ছা, তার পরবর্তী অঙ্কটা কি বলেছে? ইয়ংয়ের দ্বিরেখাচিত্র পরীক্ষায় আলোর তরঙ্গ দৈর্ঘ্য 6000 অ্যাংস্ট্রম হলে তখন ঝালর প্রস্থ হয় 2 মিলিমিটার। সমগ্র পরীক্ষাটি যদি জলে নিমজ্জিত করা হয় তখন ঝালরের বেধ কত হবে? তো 2/μ এত মিলিমিটার, অর্থাৎ যে প্রতিসারাঙ্ক বিশিষ্ট তরলে নিমজ্জিত হবে ঝালর প্রস্থটা মিউ দিয়ে ভাগ করে দিলে আমরা সেই অ্যান্সারটা পেয়ে যাব। তাহলে এখানে ভ্যালুটা আমাদের কত বেরোচ্ছে? যে প্রথম ঝালর প্রস্থটা কত বলেছে? 2 মিলিমিটার। আমি এখানে লিখে রেখেছি, এখানে ল্যামডার কোনো কাজই নেই, ল্যামডার মানটা কমছে বলেই তো এখানে বিটার মানটা কমছে। তাহলে এখানে সমগ্র ব্যবস্থাটি জলে ডোবালে নতুন ঝালরের বেধ হবে বিটা ড্যাশ ইকুয়াল টু বিটা আপন মিউ। তাহলে এখানে 2/1.33 এত মিলিমিটার ইকুয়াল টু অ্যান্সার হবে 1.5 মিলিমিটার। আচ্ছা, তার পরের কোশ্চেন কি বলেছে? তার পরের প্রশ্নটা বলেছে আমাদের এখানে অথবাটা 1.3 এবং 1.9 প্রতিসারাঙ্ক বিশিষ্ট দুটি তরল একটি পাত্রে রাখা আছে। তরল দুটির গভীরতা যথাক্রমে 3.9 সেন্টিমিটার এবং 7.6 সেন্টিমিটার। উপর থেকে লম্বাভাবে দেখলে পাত্রের তলদেশে আপাত গভীরতা কত হবে? তো এখানে আপাত গভীরতা আমাদের যে ফর্মুলা μ1/d1, দুটি আলাদা আলাদা যদি মিডিয়াম থাকে, ধরো d1 বেধে প্রতিসরাঙ্ক μ1, d2 বেধে প্রতিসরাঙ্ক যদি μ2 হয়, তাহলে বায়ু থেকে যদি দেখি তাহলে তলদেশের আপাত যে গভীরতা তার ফর্মুলা হচ্ছে x ইকুয়াল টু d1/μ1 ইকুয়াল প্লাস d2/μ2, হয়েছে এত একক। এবার d1 এর মান আমরা বসালাম, μ1 এর বসালাম, d2 এর মান বসিয়েছি, μ2 এর মান বসিয়েছি। তো রাইট যে অ্যান্সার আমরা কত অ্যান্সার পেলাম? 7 সেন্টিমিটার। তাহলে আপাত সরণ কত সেন্টিমিটার? 7 সেন্টিমিটার। আচ্ছা, তার পরবর্তী প্রশ্ন 13 অধ্যায়ের কোশ্চেনেরটা বলে 6000 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের একটি আলোকরশ্মি একটা ধাতুর ওপর পড়ছে। ধাতুটির কার্য অপেক্ষক দেওয়া আছে। নির্গত ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি আমাদেরকে নির্ণয় করতে হবে। তো সর্বোচ্চ গতিশক্তির যে ফর্মুলা আমরা কি জানি আইনস্টাইনের সমীকরণ থেকে? সর্বোচ্চ গতিশক্তি হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার, এটাকে আমরা ই ম্যাক্স বলি সর্বোচ্চ গতিশক্তি। এইটা ইকুয়াল টু হয় এইচ নিউ মাইনাস ফাই জিরোটা কি? ফাই জিরোটা হচ্ছে কার্য অপেক্ষক। তো নিউটাকে আমরা লিখে দিলাম hc/ল্যামডা, যেহেতু ভ্যালুগুলো দেওয়া আছে যার যার ভ্যালু বসিয়ে দিলাম এখান থেকে। ফাই জিরোর মান বসিয়ে আমরা ই ম্যাক্স অর্থাৎ কাইনেটিক এনার্জি সর্বোচ্চ গতিশক্তির মানটা কত পেলাম? 0.08 × 10⁻⁶ জুল। আমরা সব এসআই ইউনিটে করে নিয়েছি। এখানে ইলেকট্রন ভোল্টকে জুলে করতে হলে 1.6 × 10⁻⁹ দিয়ে গুণ করতে হয়। তো লাস্ট যে অ্যান্সার পেয়ে গেলাম 0.48 × 10⁻⁹ জুল। আচ্ছা, তার পরের কোশ্চেন কি বলছে? পরের কোশ্চেন বলছে বিয়েরটা যে কত বিভব প্রভেদের মধ্য দিয়ে একটা ইলেকট্রনকে ত্বরান্বিত করলে এর ডি বগলি তরঙ্গ দৈর্ঘ্য হবে 0.6 অ্যাংস্ট্রম। তো এই অঙ্কটা দুটো পদ্ধতিই করানো যায়, একটা শর্টকাটে একটু ডিটেলসে। যদি আমরা দুটো পদ্ধতি দেখব, যদি আমরা ডিটেলসে করতে যাই যে ফর্মুলাটা আমাদের ই ইকুয়াল টু ইভি, এইচ নিউ ইকুয়াল টু ইভি। তো এখান থেকে hc/ল্যামডা ইকুয়াল টু ইভি। তো এখান থেকে যে ভোল্টেজ ভি এর মানটা আমরা বের করছি hc/ই ল্যামডা। তো এখান থেকে যে ভ্যালুগুলো বসিয়ে আমরা ভোল্টেজের মানটা পেয়েছি এত। অথবা যদি শর্ট ট্রিক্স আমরা ফর্মুলাটা ইউজ করি, ল্যামডা ইকুয়াল টু 1 2 4 5 6 বাই ভোল্ট, অ্যান্সারটা এত অ্যাংস্ট্রম বেরোবে। এবং ভিটা কি? সে ভিটা হচ্ছে ভোল্টে। কিসে? ভিটা ভোল্টে। তাহলে এখান থেকে ভি এর ভ্যালুটা আমরা কত পেয়ে যাব? ভি এর ভ্যালুটা ল্যামডাকে নিচে নামিয়ে দিতে হবে। তো ভি এর ভ্যালুটা ল্যামডাকে যদি নিচে নামিয়ে দিই তাহলে ভি ইকুয়াল টু লাস্ট অব্দি আমরা অ্যান্সার কত পেয়ে যাবো? 1 2 4 5 6 আপন ল্যামডা এত ভোল্ট। কিন্তু ল্যামডাটাকে অবশ্যই অ্যাংস্ট্রমে বসাতে হবে। ল্যামডার মানটা আমরা এখানে বসিয়ে দিয়ে যে ভোল্টেজের মানটা কত পাচ্ছি?
20,760 ভোল্ট। এখানে মনে রাখবে ল্যাম্বডাটা কিন্তু অ্যাংস্ট্রমে বসবে, তবে তোমরা ডাইরেক্ট অ্যান্সার পাবে। এইটা হচ্ছে ডাইরেক্ট করার ফর্মুলা 1 2 4 5 6 দিয়ে। বোঝা গেছে? আচ্ছা, তার পরবর্তী প্রশ্ন কি বলছে 14 দাগেরটা, একটি তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু মানে টি হাফ যেটা দেওয়া আছে 2 দিন, কতদিন পর এই পদার্থের 1/64 অবশিষ্ট থাকবে? তো আমরা যে ভ্যালুগুলো দেওয়া আছে যদি সেগুলো লিখে নিই এখানে। টি হাফের মান কত দিয়েছে? টি হাফ বলে দিয়েছে 2 দিন অর্ধায়ু। আচ্ছা, এখন বর্তমানে যে ভরটা অবশিষ্ট আছে m=m0/64, যদি 1/64 কমে যাবে, তাহলে এখান দিয়ে m0/m কত হবে? 64। এবং অর্ধায়ু যে সমীকরণ আমরা কি জানি? m0/m এটা m0 মানে পূর্বে কত ছিল, মানে পূর্বে ভর। বোঝা গেছে? m0/m = 2 × 10⁻t²। তাহলে m0/m এর মান 64, 2 টি এর মানটা বের করতে হবে কত সময় পরে, আর t² এর মানটা কত? হাফের মানটা আমরা 2 বসিয়ে দিয়েছি। বোঝা গেছে? 64কে লিখলাম 2⁶, দুজনে যেহেতু বেস সমান তাহলে পাওয়ারে আমরা সমান করে পাই t² = 6। তাহলে টি এর মান পেয়ে গেলাম 12। তাহলে 12 দিন পর পদার্থটির 1/64 অবশিষ্ট থাকবে। আচ্ছা, তার পরবর্তী কোশ্চেন মোজলের পরীক্ষা থেকে দিয়েছে, যে বলছে Z=11 পারমাণবিক সংখ্যার একটি মৌলের কি আলফা রেখার তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা? কত পারমাণবিক সংখ্যা হলে ওই রেখার তরঙ্গ দৈর্ঘ্য হবে 4 ল্যামডা? খুবই সহজ ইকুয়েশন। যদি মোজলের ফর্মুলাটা আমরা লিখে দিই, দেখো এখানে মোজলের যে ফর্মুলাটা, এখান থেকে যে ই আলফা মানে আলফা যে তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট যে রশ্মিটা, তার এনার্জিটা হচ্ছে কত? এনার্জি ফর্মুলা 10.2 Z-1 তার হোল স্কোয়ার ইভি, এত ইলেকট্রন ভোল্ট এককে। এবার এটাকে যদি আমরা ল্যামডা দিয়ে সমীকরণটা বের করতে ই এর মানটা লিখে দিই EC/ল্যামডা। তো ল্যামডা দিয়ে লাস্ট অব্দি যে ফর্মুলা, অর্থাৎ যে ফর্মুলাটা আমরা ইউজ করে অঙ্কটা করবো, ল্যামডা EC/10 - 2 × Z-1 তার হোল স্কোয়ার। বোঝা গেছে? আচ্ছা, এখানে কটা তরঙ্গ দৈর্ঘ্য জানতে চাইছে? দুটো। পারমাণবিক সংখ্যা দ্বিতীয়টা জানতে চাইছে। প্রথমটা Z1 আমরা 11 ধরে নিয়েছি। তাহলে এই দুটোকে যদি অনুপাতে বের করি, তাহলে অনুপাতে বের করলে এখান থেকে হয়ে যাবে λ1/λ2 = জেড এর সাথে যদি ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাহলে ওপরে 1 হলে নিচে 1 চলে আসবে। তাহলে Z-2 - 1 তার হোল স্কোয়ার আর Z-1 - 1 তার হোল স্কোয়ার। λ1 ল্যামডা, এখন λ2 বর্তমানে কত ল্যামডা হবে? এটা হচ্ছে 4 ল্যামডাতে পরিণত হয়ে যাবে। কত ল্যামডাতে পরিণত হবে? 4 ল্যামডাতে। 4 গুণ তরঙ্গ দৈর্ঘ্যটা বেড়ে যাবে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে যে ইকুয়েশনটা হয়ে যাবে, তাহলে আমাদের Z2 এর মানটা বের করতে হবে। ল্যামডা ল্যামডা কেটে যাবে, এখান থেকে Z2 এর যে ভ্যালুটা, সেটা আমরা লাস্ট অব্দি অ্যান্সার পেয়ে যাচ্ছি 6। Z2 অর্থাৎ পারমাণবিক ক্রমাঙ্কটা কত পেয়ে যাচ্ছি? 6। তাহলে 6 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট একটা মৌলের তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? 4 ল্যামডা। কিছু নেই, কোনাকুনি ক্যালকুলেশন নিজেরা করে নিবে, অ্যান্সার মিলে যাবে। আচ্ছা, তার পরবর্তী যে প্রশ্নটা বলছে 16 দাগের কোশ্চেনটা কি বলছে? এই যে বাইনারি সংখ্যাটিকে দশমিক সংখ্যাতে প্রকাশ করতে হবে। দশমিক নয়, দশমিক, এটা হবে দশমিক। তাহলে এটা প্রকাশ করলে আমরা প্রত্যেকে 2 আকারে যদি লিখে দিই, কীভাবে লিখবে? দেখো, আমরা প্রথম সংখ্যা 2, 2 এর পর কটা সংখ্যা আছে? 4টে। তাহলে 1 × 2⁴। তারপরে যদি একটা নিয়ে একটা, তারপরে কটা সংখ্যা আছে? 3টে। তাহলে 1 × 2⁵, তারপরে শূন্য আছে মানে গুণ করলে শূন্য হয়ে যাবে। লাস্টে আমরা 1 নেবো, 1-এর পরে কোনো সংখ্যা নেই, 2⁵। তাহলে অ্যান্সার আমাদের কত হয়ে যাবে? 25। তো এটাকে তোমরা এরকম করেও লিখতে পারো, যে 25 10 দশমিক বাইনারিতে, যেহেতু বাইনারি থেকে আমরা ডেসিমালে প্রকাশ করলাম, সেই জন্য এরকমভাবে লিখে দিতে পারি। আচ্ছা, তার পরবর্তী যে কোশ্চেন কি বলেছে? পরবর্তী একটা অঙ্ক বলেছে বিয়েরটা। একটা 5 অ্যাম্পিয়ার মানে তড়িৎ প্রবাহকে 3টে শাখায় ভাগ করা হচ্ছে। শাখাগুলির দৈর্ঘ্যের অনুপাত 1:2:3। তাহলে প্রতি শাখাতে তড়িৎ প্রবাহ মাত্রা কত হবে? এই অঙ্কটা আগেও করিয়েছি। আর উপাদান আর প্রস্থচ্ছেদ একই, অভিন্ন মানে একই। R = ρ × L/A। উপাদান ও প্রস্থচ্ছেদ এক হলে তাহলে R ভ্যারিসেস L, তার মানে দৈর্ঘ্যের অনুপাত যা হবে রোধের অনুপাতও তাই হবে। তো এখান থেকে আমরা যে অঙ্কটা করেছি, দৈর্ঘ্যের অনুপাতও যা হবে রোধের অনুপাতও তাই হবে। তাহলে এখান দিয়ে উপাদান প্রস্থচ্ছেদ একই হলে দৈর্ঘ্যের অনুপাত 1:2:3, তাহলে রোধের অনুপাতও হবে 1:2:3। এবং রোধগুলোকে আমি ধরে নিয়েছি, দেখো এখানে যে রোধগুলোকে আমি ধরে নিয়েছি R:2R, 3R। প্রথমটার জন্য 1-এর জন্য R, 2-এর জন্য 2R, 3-এর জন্য 3R। বোঝা গেছে? তাহলে এখানে তুল্য রোধটা কত হবে? তুল্য রোধ হচ্ছে এটা। তুল্য রোধ এখান থেকে হয়ে যাবে, দেখো 1/R ইকুইভ্যালেন্ট, যেহেতু প্রত্যেকে কিসে আছে? সমান্তরাল সমবায়ে আছে, তাহলে R ইকুইভ্যালেন্টের মান হয়ে যাবে
1/r প্লাস 1/2r প্লাস 1/3r। তো এখান থেকে আর ইকুইভ্যালেন্টে যে ভ্যালু পেয়েছি আমরা 6r/11, 6r/11 সার্কিটটা পাশে রেখে দিয়েছি। তাহলে এখান থেকে ভোল্টেজের ভ্যালুটা কত হবে? ভোল্টেজের ফর্মুলা I ইন্টু আর। ভোল্টেজের ফর্মুলা কত? ভোল্টেজ হচ্ছে I ইন্টু আর। এবার কারেন্টের যে মানটা I কত বলে দিয়েছে, 5 অ্যাম্পিয়ার কারেন্ট যায়। কত অ্যাম্পিয়ার কারেন্ট যায়? 5 অ্যাম্পিয়ার। তাহলে টোটাল যে ভোল্টেজ কত হয়ে যাচ্ছে? 30R/11। তাহলে প্রথম শাখা দিয়ে কারেন্ট কত হবে? ভোল্টেজ আপন প্রথম শাখার রেজিস্ট্যান্স। তো ভোল্টেজের মান 30R/11, আর প্রথম শাখার যে রেজিস্ট্যান্স হচ্ছে আর কেটে গিয়ে অ্যান্সার হয়ে যাবে 30/11 অ্যাম্পিয়ার। দ্বিতীয় শাখার কারেন্ট কত? ভোল্টেজ আপন দ্বিতীয় শাখার রেজিস্ট্যান্স ও ভোল্টেজ কত? 30R/11, আর দ্বিতীয় শাখার রেজিস্ট্যান্সের মান হচ্ছে 2R। আর কেটে যাবে, তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে 30/22 অ্যাম্পিয়ার। কাটাকাটি করলে আমরা পেয়ে যাবো 15/11 অ্যাম্পিয়ার। তৃতীয় শাখাতে কারেন্ট I3 ইকুয়াল টু V/R3, মানে তৃতীয় শাখার রেজিস্ট্যান্স। তৃতীয় শাখার রেজিস্ট্যান্স কত? 3R। তাহলে এখান থেকে কাটাকাটি করে অ্যান্সার হয়ে যাবে 10/11 অ্যাম্পিয়ার। বোঝা গেছে? 10/11 অ্যাম্পিয়ার। আচ্ছা, তার পরবর্তী প্রশ্ন এটা বলেছে, তার পরবর্তী প্রশ্ন অপশান বি। অপশান বি বলছে 20 ওহম রোধের গ্যালভানোমিটারকে 0.5 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে এবং এটাকে 5 অ্যাম্পিয়ার মাপের কারেন্ট মাপার যদি অবস্থায় অ্যামমিটারে পরিবর্তন করি কি করতে হবে? তো অ্যামমিটারে পরিবর্তন করলে সমান্তরালে একটা শান্ট যোগ করতে হবে। কী করতে হবে? সমান্তরালে একটা ক্ষুদ্র মানে শান্ট যোগ করতে হবে। তো গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কারেন্ট ইন্টু গ্যালভানোমিটারের রেজিস্ট্যান্স, অর্থাৎ গ্যালভানোমিটারের প্রান্তে বিভব প্রভেদ ইকুয়াল টু শান্টের প্রান্তে বিভব প্রভেদ। মোট কারেন্ট যদি I হয়, গ্যালভানোমিটারে যদি IG যায়, তাহলে শান্টের মধ্যে দিয়ে যাবে I-IG ইন্টু শান্টের রেজিস্ট্যান্স। তো সেখান থেকে শান্টের যে রোধ তার ফর্মুলা পেয়ে গেলাম আমরা IG ইন্টু G আপন I-IG। গ্যালভানোমিটারের মধ্যে কারেন্ট যায় 0.5 অ্যাম্পিয়ার, গ্যালভানোমিটার রেজিস্ট্যান্স 20 ওহম। মোট কারেন্ট 5 অ্যাম্পিয়ার মাপার জন্য এখন অ্যামমিটারে তৈরি করতে হবে, আর গ্যালভানোমিটারের মধ্যে কারেন্টের ভ্যালু 0.5। তাহলে কত মানের শান্ট যোগ করতে হবে? 2.22 মানের শান্ট যোগ করতে হবে। তাহলে এসের ভ্যালু হয়ে গেল 2.22 ওহম। বোঝা গেছে? আচ্ছা, পরবর্তী কোশ্চেন কি বলেছে? পরের কোশ্চেনটা বলেছে আমাদের এখানে একটি কাঁচ নির্মিত, অপশান বি, একটি কাঁচ নির্মিত উভোত্তল মানে ডাবল কনভেক্স যে লেন্থটা আছে, তার বক্ষতা ব্যাসার্ধ প্রথমটা 20 সেন্টিমিটার, দ্বিতীয়টা 30 সেন্টিমিটার। তাহলে বায়ুতে এবং জলের ফোকাস দৈর্ঘ্য কত হবে? বায়ুর কাঁচের প্রতিসরাঙ্ক দিয়েছে 3/2, আর জলের প্রতিসরাঙ্ক দিয়ে দিয়েছে 4/3। তাহলে এই অঙ্কটা করার জন্য খুব ইজি অঙ্ক। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা R1 ধরে নিচ্ছি 20 সেন্টিমিটার এবং R2 ধরে নিচ্ছি 30 সেন্টিমিটার। বোঝা গেছে? দ্বিতীয়টা সবসময় কী হয়? দ্বিতীয় ফোকাস দৈর্ঘ্যটা কী হয়? নেগেটিভ হয়। দ্বিতীয় ফোকাস দৈর্ঘ্যটা কী হয়? নেগেটিভ। তাহলে প্রথমে বাতাসে যখন তার ফোকাস দৈর্ঘ্য কত হবে? 1/FA ইকুয়াল টু μ-1, এবং সো মিউটা কি? মিউ মানে এখানে গ্লাসেরই হচ্ছে কোএফিসিয়েন্ট মানে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। বাতাসের সাপেক্ষে মানে গ্লাসের যেটা আছে সেটাই বসবে। 1/R1, R1-এর জায়গায় 20 বসালাম, আর R2-র জায়গায় কত বসালাম? 30। অর্থাৎ R2 ইকুয়াল টু অ্যাকচুয়ালি হবে -30, -30 সেন্টিমিটার। তো এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। তাহলে 1/F এর মান এটা, এবং F এর মানটা হয়ে যাবে 24 সেন্টিমিটার। তাহলে বাতাসে ফোকাস দৈর্ঘ্য কত? বাতাসে ফোকাস দৈর্ঘ্য 24 সেন্টিমিটার। আচ্ছা, নেক্সট যে কোশ্চেন, জলে যদি আমরা বের করি, জলে বের করার ক্ষেত্রে কী হবে? দেখো, জলে বের করতে গেলে জলের সাপেক্ষে গ্লাসের প্রতিসরাঙ্ক মিউ এর মানটা বের করতে হবে। তো গ্লাস আপন ওয়াটার, অর্থাৎ জলের সাপেক্ষে প্রতিসরাঙ্কটা কত বের করতে হবে? সেখান থেকে আমরা পাচ্ছি কত? 9/8। তাহলে জলের সাপেক্ষে ফোকাস দৈর্ঘ্য 1/FW, μ-1। তো মিউ এর মান বসালাম 1/R1, R1 এর মান 20, আর R2 এর মান -30 বসালে প্লাস হয়ে যাবে। তাহলে জলেতে ফোকাস দৈর্ঘ্যের যে ভ্যালুটা, জলে ফোকাস দৈর্ঘ্যের ভ্যালু আমরা পেয়ে গেলাম 96 সেন্টিমিটার। কত সেন্টিমিটার? 96 সেন্টিমিটার। বোঝা গেছে? খুব ইজি অঙ্ক। আচ্ছা, তার পরবর্তী কোশ্চেন, অর্থাৎ এই চ্যাপ্টারের লাস্ট কোশ্চেন 95 পেজের, একটি দীর্ঘ দৃষ্টিসম্পন্ন ব্যক্তির নিকটবিন্দু দূরত্ব 200 সেন্টিমিটার। ওই ব্যক্তি 25 সেন্টিমিটার দূরে বই রেখে পড়তে চাইলে কী ধরনের চশমা ব্যবহার করবে এবং লেন্সের ক্ষমতা কী হবে? তাহলে এক্ষেত্রে দেখো, নিকট বস্তুটা কি আমাদেরকে জানতে হবে। তো নিকট বস্তু হচ্ছে ওই বিন্দুতে প্রতিবিম্বটা গঠিত হলে সেটি লোকটি পরিষ্কার দেখতে পাবে। বোঝা গেছে? নিকট বিন্দু হচ্ছে এমন একটা বিন্দু, যদি ওই বিন্দুতে প্রতিবিম্বটা গঠিত হয় তাহলে লোকটি ওই বিন্দুতে পরিষ্কার দেখতে পাবে। বোঝা গেছে? তার মানে ইউ কোথায়? ইউ হচ্ছে 200 সেন্টিমিটার দূরে। ইউ হচ্ছে কোথায়? ইউ হচ্ছে 25 সেন্টিমিটার দূরে যদি বস্তুটাকে রাখি, তাহলে প্রতিবিম্বটা 200 সেন্টিমিটার দূরে গঠিত হলে লোকটা পরিষ্কার দেখতে পাবে, কারণ তার নিকট বিন্দুটা ওটাই বলে দিয়েছে কত? 200 সেন্টিমিটার।
তাহলে যে লেন্সের ফর্মুলা 1/f = 1/v - 1/u এবং চোখের একই দিকে সব আছে, সুতরাং আমরা দুটোকে আমরা কি ধরে নেবো, নেগেটিভ ধরে নেবো। তাহলে এখানে যদি মানটা বসাই, ভি 200 সেন্টিমিটার, ইউ হচ্ছে 25 সেন্টিমিটার। তাহলে এখান থেকে যে ভ্যালুটা পাচ্ছি আমরা এফের যে ভ্যালুটা পাচ্ছি, এফের ভ্যালু পাচ্ছি আমরা 28.57 সেন্টিমিটার। এবং এফটা যেহেতু পজিটিভ, তার মানে লোকটার লেন্স কী ধরনের লেন্স, উত্তল লেন্স ব্যবহার করতে হবে। এবং সেই লেন্সের ক্ষমতা P = 1/f = 0.035 এত ডায়াপ্টার। বোঝা গেছে? এই হচ্ছে লাস্ট অঙ্ক ছিল। তো সম্পূর্ণ 95 পাতার যে সলিউশন আমরা করে দিলাম মাত্র 40 থেকে 45 মিনিটের ভিডিওর মধ্যে, যাতে তোমাদেরও সময়টা বাঁচে এবং সহজে তোমরা সম্পূর্ণ অ্যান্সারটা ভালো করে বুঝতে পারো, দেখতে পারো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের দিন এবিটি এর পরবর্তী সেট নিয়ে পুরো সম্পূর্ণ সলিউশন সহ এবং হ্যান্ড রিটেন নোটের সাথে। ধন্যবাদ।